আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্যালকুলাস 1 থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে প্রশ্নটি হলো রোলের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। এখানে আমি রোলের উপপাদ্যটির বর্ণনা লিখে রাখছি। তো চলো আমরা প্রথমে রোলের উপপাদ্যের বর্ণনাটুকু পড়ে নেব। যদি y ইকুয়াল এফ অফ এক্স ফাংশন সত্য 1, এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, সত্য 2, এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এবং সত্য 3, এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হয়। অর্থাৎ y ইকুয়াল এফ অফ এক্স ফাংশনটি এই তিনটি সত্য যদি পূরণ করে, তবে এ এবং বি এর মধ্যে অন্ততপক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এফ প্রাইম অফ সি ইকুয়াল 0 হবে। তো এইখানে আমরা বর্ণনায় যে সত্যগুলো লিখছি, এই সত্যগুলো আসলে কি বোঝাচ্ছে, এটার ব্যাখ্যা আমরা এখন একটু করব, তারপরে আমরা প্রমাণে যাব। তো দেখো, এই সত্যে দেখো আমরা এখানে ব্যবধি লিখছি। তো ব্যবধি সম্পর্কে আমরা একটু জানবো। তো দেখো এখানে লেখা হয়েছে এ কমা বি বদ্ধ ব্যবধি। তো বদ্ধ ব্যবধি বলতে আসলে আমরা কি বুঝি, সেটা আমাদের জানতে হবে। বদ্ধ ব্যবধি বলতে দেখো, আমরা যদি এরকম একটা সংখ্যা রেখা কল্পনা করি, এটা ধরো একটা সংখ্যা রেখা এক্স অক্ষ বরাবর আছে। তো আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত এ বি, এবং এই দুইটার মাঝে আমাদের আরো সংখ্যা থাকতে পারে, ঠিক আছে? দুইটার মাঝে আরো সংখ্যা থাকতে পারে। তো এটা আমরা নিচ্ছি হচ্ছে এ কমা বি বদ্ধ ব্যবধির ক্ষেত্রে, ঠিক আছে? বদ্ধ ব্যবধিকে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দ্বারা কি করি, প্রকাশ করি। তো দেখো এই যে এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে এ থেকে শুরু করে বি পর্যন্ত, এ থেকে শুরু করে বি পর্যন্ত, অর্থাৎ এ এবং বি কে সহকারে, ঠিক আছে? এ এবং বি কে সহকারে এ এবং বি এর মাঝে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা আমরা কি বুঝলাম এখানে, এ এবং বি সহকারে এ এবং বি এর মাঝে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা, ঠিক আছে? যেমন আমরা একটা যদি বাস্তব উদাহরণ দিই, দেখো তাহলে আমরা এখানে যদি এরকম নিই, এখানে ধরো 2, 3, 4, 5 এরকম বলছে। তো আর এখানে বলছে যে 2 কমা হচ্ছে 5, অর্থাৎ 2,5 এরকম বদ্ধ ব্যবধি আমাদের দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তো আমরা তাহলে এখান থেকে সংখ্যা রেখাটা কিভাবে নির্ণয় করব? দেখো এই যে 2 থেকে 5 আমাদের আছে, তাহলে আমরা দেখো এই যে 2 থেকে 5 এতটুকু পর্যন্ত নিব, অর্থাৎ 2 সহকারে 2 এবং 5 সহকারে এর ভিতরে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা আমরা কি করব, নিব। কারণ এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, এবং বদ্ধ ব্যবধিতে এই প্রান্তীয় যে দুইটি মান আছে এই দুইটি মান সহকারে এর অভ্যন্তরে যতগুলো মান থাকে সবগুলো মান নিতে হয়। তাহলে এখান থেকে আমরা এইটা সমান কি লিখতে পারি, এই যে 2,5 এটা সমান আমরা লিখব 2, 3, 4, 5, এই যে সবগুলো সংখ্যাই কিন্তু হবে এই প্রান্তীয় দুইটা মান সহকারে সবগুলো সংখ্যা, অভ্যন্তরীণ সবগুলো সংখ্যা হবে। তো খোলা ব্যবধির ক্ষেত্রে আমরা কি করি, দেখো আমাদের যদি এরকম এ কমা বি খোলা ব্যবধি আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, প্রথম বন্ধনী, এটা যদি হয় তাহলে আমরা কি করব, এখানে এ, এখানে হচ্ছে পাচ্ছি বি। তো এই যে খোলা ব্যবধির ক্ষেত্রে আমরা এখানে দেখি যে প্রান্তীয় যে দুইটি মান আছে এই দুইটি মান বাদ দিয়ে এর অভ্যন্তরীণ সকল মান, যেমন এখানে এ এবং বি আমাদের দেওয়া আছে, এই এ এবং বি বাদ দিয়ে এর অভ্যন্তরে যত সকল আমরা মান পাবো সেই মানগুলোকে আমরা কি বলবো, এই খোলা ব্যবধির অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো দেখো একটা উদাহরণ দিয়ে দেখাই, সেম উদাহরণ আমি দেবো। এখানে আমাদের যদি 2,5 এরকম যদি থাকে, তাহলে দেখো এখানে 2, 3, 4, এখানে হচ্ছে 5। তো এখন আমরা এখান থেকে কি কি বুঝবো, এখান থেকে আমরা বুঝতেছি দেখো যে 2,5 যখন খোলা ব্যবধি দেওয়া আছে, এই যে প্রান্তীয় দুইটা মান 2 এবং এখানে 5 এর ভিতরে যে অভ্যন্তরীণ সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো শুধুমাত্র হবে। অর্থাৎ এখান থেকে আমরা এই যে 3, 4 অর্থাৎ 3 এবং 4 এই যে মানটা পাবো এই মানটা আমরা লিখতে পারবো। অর্থাৎ 2,5 যদি খোলা ব্যবধি লিখি তাহলে এখান থেকে আমরা সংখ্যাটা পাবো হচ্ছে 3, 4, অর্থাৎ প্রান্তীয় যে দুইটা মান আছে এগুলো বাদ যাবে, শুধুমাত্র এর অভ্যন্তরীণ যে মানগুলো আছে সেই মানগুলো আমাদের নিতে হবে। ঠিক আছে?
আশা করি সংখ্যা রাখার এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। আর প্রথমের দিকের অধ্যায়গুলো যারা ভালোভাবে একটু পড়ছে তাদের কাছে সংখ্যা রাখা বলতেছি, তাদের কাছে এই ব্যবধির কোনো বিষয় না। ব্যবধি হচ্ছে একটা সহজ একটা জিনিস, তোমরা চাইলে এমনিতে নিজেরাই কি করতে পারো, এটা বুঝে নিতে পারো। তো আশা করি তারপর যাদের সমস্যা ছিল, আশা করি এখানে সমস্যাটা সমাধান হয়ে গেছে। এরপরে আমরা দেখো এখানে এখন দেখব, তাহলে আমরা দুইটা ব্যবধি সম্পর্কে জানলাম, এখন সত্যটা সম্পর্কে জানবো। এখানে বলছে ১ নম্বর সমীকরণে a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে। অবিচ্ছিন্ন বলতে আমরা কি বুঝি, যে বিচ্ছিন্ন হবে না এমন একটা জিনিস। তো দেখো আমরা যদি এরকম একটা রেখা বিবেচনা করি, ধরো একটা বক্ররেখা এরকম 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 যাচ্ছে, তো দেখো তো এটা কি কোনো জায়গায় আহ, বিচ্ছিন্ন হয়েছে, বা পুরোটা এখান থেকে শুরু হয়েছে এটুকু পর্যন্ত পুরোটা আছে, এরকম যদি হইতো, দেখো এইরকম গেছে, যে আবার কি হয়েছে এরকম এরকম শুরু হয়েছে, তাহলে এই রেখা এখানে কিন্তু কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, কেটে গেছে, ঠিক আছে, বিচ্ছিন্ন হয়ে গেছে বা বিচ্ছিন্ন সংযুক্ত, এখানে কিন্তু আর সংযুক্ত নাই, ঠিক আছে। তো এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তাহলে এটাকে আমরা কি বলবো, বিচ্ছিন্ন রেখা বলবো এটাকে। আর এখানে দেখো তো পুরোপুরি এখান থেকে শুরু হয়েছে একবার শেষ পর্যন্ত আমাদের কি আসতে পারছি আমরা, কোনো জায়গায় বিচ্ছিন্ন হয়নি, তাহলে এটাকে বলবো অবিচ্ছিন্ন, ঠিক আছে। তো এইরকম রেখাকে আমরা এটাকে অবিচ্ছিন্ন বলি, অর্থাৎ কোনো জায়গায় কি থাকবে না, ছেঁড়া থাকবে না। আচ্ছা, তাহলে আমরা বিচ্ছিন্নটা বুঝলাম। এখানে a, b খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য। অন্তরীকরণ যোগ্য বলতে আসলে কি বোঝায়? অন্তরীকরণ যোগ্য বলতে আমরা বুঝবো যে এটা যে ব্যবকলন করা যায় এরকম একটা বিষয়। এবং আমরা ঢাল নির্ণয় করছি না, ঢাল নির্ণয় সম্পর্কিত কিন্তু সবাই জানি যে আহ, ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি লিখি দেখো তো, ঢাল সমান, এটা কিন্তু ইন্টারে পড়ে আসি, ঢাল ইকুয়াল হচ্ছে ডি ওয়াই ভাগ ডি এক্স, অর্থাৎ কোটি ভাগ হচ্ছে ভুজ। এটা কিন্তু আমরা ইন্টারে কিন্তু পড়ে আসছি, ঠিক আছে। তো এই যে যেখানে আমরা ঢাল নির্ণয় করতে পারবো বা যে বিন্দুতে ঢাল নির্ণয় করতে পারবো সেই বিন্দুটা আসলে অন্তরীকরণ যোগ্য হবে, ঠিক আছে। যে বিন্দুতে ঢাল নির্ণয় করতে পারবো সেটাই অন্তরীকরণ যোগ্য হবে। তাহলে যেখানে আমরা অন্তরীকরণ যোগ্য বলবো, তাহলে বুঝবো যে ওই জায়গাতে আমরা ঢাল নির্ণয় করতে পারবো, ঠিক আছে। ৩ নম্বর শর্ত বলছে এফ অফ এ ইকুয়াল এফ অফ বি, অর্থাৎ এক্স এর যে মান আমরা পাবো এই মানটা কি হবে, এক্স ইকুয়াল টু এ বিন্দু এবং এক্স ইকুয়াল টু বি বিন্দু দুইটা সমান হবে, ঠিক আছে। তো দেখো এই তিনটা শর্ত পূরণ করে এমন একটি লেখচিত্র তোমাদেরকে আমি এখন দেখাবো। দেখো এই যে এই লেখটা এখানে আমি দেখাইছি, এখানে লক্ষ্য করো, এইটা কিন্তু এই তিনটা শর্তই পূরণ করে। এখানে এই যে এই রেখা যেটা আমরা লিখছি এটা বক্ররেখা, এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স রেখা, ঠিক আছে। তো এইখানে দেখো এই রেখা কোনো জায়গায় কি বিচ্ছিন্ন হয়েছে, কোনো জায়গায় বিচ্ছিন্ন হয়নি, তার মানে এই রেখাটা অবশ্যই অবিচ্ছিন্ন, তাই না, এই রেখা অবশ্যই অবিচ্ছিন্ন। এবং এই রেখার ভিতর আমরা দেখো বিভিন্ন পয়েন্ট আছে, এটা দেখো সর্বনিম্ন বিন্দু, এটা হচ্ছে সর্ব উচ্চ বিন্দু, তাই না। এই রেখা এটা হচ্ছে সর্বনিম্ন, এটা হচ্ছে সর্ব উচ্চ বিন্দু। তো আমরা এটাকে সর্বনিম্ন বিন্দুকে লঘিষ্ঠ মান এবং সর্বোচ্চ বিন্দুকে গরিষ্ঠ মান হিসেবে বিবেচনা করব, ঠিক আছে। তো দেখো এইখানে যদি আমি এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের সমান্তরালে স্পর্শকটা নিই, তাহলে এখানে কি করতে পারবো, এখানে আমরা ঢাল নির্ণয় করতে পারবো। ঠিক এখানেও যদি আমি স্পর্শকটা নিই এক্স অক্ষের সমান্তরালে, এখানেও আমি ঢাল নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো ঢাল যদি নির্ণয় করতে পারি তাহলে আমি কি বলবো, যে এটা অন্তরীকরণ যোগ্য হবে, যেটা একটু আগে বললাম আমি। আর এখানে এই যে দেখো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমরা যে মানটা পাবো সেটাকে আমরা বলবো এফ অফ এ, আর এক্স ইকুয়াল বি বিন্দুতে যেটা পাবো সেটা হচ্ছে এফ অফ বি। তাহলে এই যে এই রেখা এফ অফ বি, আর এই রেখা হচ্ছে এফ অফ এ, ঠিক আছে। তো দেখো এই যে এফ অফ এ যতটুকু গেছে এফ অফ বিও কিন্তু ততটুকু গেছে, একটু কম বেশি মনে হচ্ছে হয়তো বা ওটা মনে করো লেখার জন্য। তো আসলে প্রকৃতপক্ষে এফ অফ এ ইকুয়াল এখানে এফ অফ বি আছে, এটা দুটোর উচ্চতা মোটামুটি মোটামুটি বলতে সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো তিনটে শর্তই কিন্তু এখানে ফিল আপ করতেছে, ঠিক আছে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে এখানে কি বলছে, যে এ এবং বি এর মধ্যে অন্ততপক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এফ প্রাইম অফ সি ইকুয়াল 0 হবে। তো আমরা যদি এখানে এক্স এর একটা মান এখানে বিবেচনা করি, যে এক্স এর একটা মান হচ্ছে সি, তাহলে এক্স ইকুয়াল টু সি, তাহলে এইটা এফ অফ আমরা সি পাবো। তো এইখানে এইখানে কি হয়েছে দেখো তো, এই জায়গায় আমরা অন্তরীকরণ যোগ্য হবে না, এই জায়গায় তো আমরা জানি যে এফ অফ এক্স অন্তরীকরণ যোগ্য হবে, কারণ এখানে আমরা কি ঢাল নির্ণয় করতে
পারবো। তো আরেকটু এখানে লক্ষ্য করো, আমরা ঢাল নির্ণয়ের বিষয়টা দেখো, আমাদের এখানে dy ভাগ হচ্ছে dx, এটা না? তো এই যে y এর মান আমরা কি জানি এখানে f of x, আমরা যদি এখানে d ভাগ dx y এর মান যদি বসাই f of x, তাহলে এই যে y f of x কে যদি x এর সাপেক্ষে ব্যবকলন করি আমরা কি লিখতে পারি f প্রাইম অফ x। তাহলে f প্রাইম অফ x যেখানে পাবো আমরা সেখানে কি বলবো, এটা অন্তরীকরণ যোগ্য হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো f প্রাইম অফ c আছে, তো c কিভাবে কি জন্য আসলো, এই যে x ইকুয়াল টু c, x এর মানটা c, তাহলে আমরা এখানে কি করতে পারি, x এর পরিবর্তে c বসাইতে পারি, তাহলে f প্রাইম অফ c। এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি, যে এখানে x ইকুয়াল টু c বিন্দুতে অন্তরীকরণ যোগ্য হয়েছে, x ইকুয়াল টু c বিন্দুতে এই ফাংশনটি অন্তরীকরণ যোগ্য হয়েছে, অর্থাৎ এই বিন্দুতে আমরা কি করতে পারি, ঢাল নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো এইটা আমরা বোঝাচ্ছি যে এই যে x এর এমন একটি মান c পাওয়া যাবে, এই c বিন্দুতে আমরা এই ফাংশনের ঢাল নির্ণয় করতে পারবো, বা এই ফাংশনটা ওই জায়গাতে অন্তরীকরণ যোগ্য হবে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে আমরা রেখা নিয়েছি y ইকুয়াল f অফ x, এর ভিতরে আমাদের লঘিষ্ঠ মানও আছে, গরিষ্ঠ মানও আছে। ঠিক আছে, দুইটা মানে কিন্তু এর ভিতরে আছে। তো এখানে এরকমও হইতে পারে দেখো, যে শুধুমাত্র এই যে লঘিষ্ঠ মান আছে, অথবা শুধুমাত্র গরিষ্ঠ মান আছে। ঠিক আছে, অথবা লঘিষ্ঠ মান আর লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান দুইটাই সমান, এরকম তিনটা অবস্থা থাকতে পারে। তো আমরা এই তিনটা অবস্থার জন্য দেখো, যেমন হচ্ছে এখানে লঘিষ্ঠ মানের ক্ষেত্রে অথবা গরিষ্ঠ মানের ক্ষেত্রে, অথবা আমরা এখানে দেখবো যে লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান দুইটা সমান, এই ক্ষেত্রে এফ প্রাইম অফ সি, এখানে দেখো এফ প্রাইম অফ সি এর মান শূন্য আসে কিনা। যদি এফ প্রাইম অফ সি এর মান শূন্য আসে, আমরা এখানে যদি পাই যে এফ প্রাইম অফ সি ইকুয়াল 0, তাহলে বলবো যে এই উপপাদ্যটি সত্য, অর্থাৎ রোলের উপপাদ্যটি তবে সত্য হবে। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটি ক্ষেত্রে দেখবো যে এফ প্রাইম অফ সি ইকুয়াল 0 হয় কি না। তাহলে দেখো আমরা এইখানে একটু প্রমাণে যাই। এরপরে দেখো, যেহেতু y ইকুয়াল এফ অফ এক্স ফাংশন, y ইকুয়াল এফ অফ এক্স ফাংশন a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, বদ্ধ ব্যবধিতে যে কোনো ফাংশনই কি হবে, অবিচ্ছিন্ন হবে। বদ্ধ ব্যবধি যদি হয় তাহলে যে কোনো ফাংশনই অবিচ্ছিন্ন হবে। কেন হবে দেখো, আমরা যখন এখানে লক্ষ্য করো, এই যে সংখ্যা রেখা লিখছি না, এখানে সংখ্যা রেখা নেওয়ার সময় আমরা কিন্তু এই যে এখান থেকে এখানে দুই প্রান্তীয় মান সহকারে আমরা নিছি, এখান থেকে এতটুকু পর্যন্ত প্রান্তীয় মান সহকারে আমরা কিন্তু এই মানটা নিয়েছি। তো এখানে তো বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এখানে দেখো আমরা কিন্তু প্রান্তীয় মানটাকে নিইনি, প্রান্তীয় মানটাকে নিইনি। তার মানে দেখো এখান থেকে দেখো আমাদের কিন্তু এই যে 2 থেকে শুরু হয়নি, 3 থেকে কিন্তু 3 এবং 4, তো এখানে কিন্তু আমাদের বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা খোলা ব্যবধির ক্ষেত্রে থাকতেই পারে, কিন্তু বদ্ধ ব্যবধিতে আমাদের কখনোই কি হবে না, এই মানটা মানে বিচ্ছিন্ন হবে না। ঠিক আছে, সেজন্য আমরা বদ্ধ ব্যবধিতে যখনই বলবো তখনই আমরা এটা বুঝে নেব যে এখানে ফাংশনটি অবিচ্ছিন্ন থাকবে। কাজেই a, b ব্যবধিতে ফাংশনের গরিষ্ঠ মান অথবা লঘিষ্ঠ মান অথবা উভয় মানই থাকবে। দেখো এটা যেটা এখনই দেখাই দিলাম, যে এখানে এই যে y = f ফাংশনে এখানে লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান উভয় মানে কিন্তু থাকতে পারে। আবার কি হতে পারে, এখানে একটা মান মানে লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ যে কোনো একটা করে মানও আমাদের কি করতে পারে, থাকতে পারে। ঠিক আছে, একটা মানও থাকতে পারে, অর্থাৎ লঘিষ্ঠ মানও থাকতে পারে, গরিষ্ঠ মানও থাকতে পারে, অথবা উভয় মানে কি করতে পারে, একই সাথে থাকতে পারে, যেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এখন দেখো এখানে আমরা লিখছি, মনে করি y ইকুয়াল এফ অফ এক্স ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান যথাক্রমে ক্যাপিটাল এম এবং স্মল এম। ঠিক আছে, ক্যাপিটাল এম এবং হচ্ছে স্মল এম, দুইটা আমরা ধরলাম, গরিষ্ঠকে ক্যাপিটাল এম, লঘিষ্ঠকে স্মল এম। ঠিক আছে, এখন এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে স্মল এম ইকুয়াল ক্যাপিটাল এম, বা স্মল এম নট ইকুয়াল ক্যাপিটাল এম হইতে পারে। এই দুইটা ঘটনা, অর্থাৎ লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান দুইটা সমান হইতে পারে, অথবা লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান দুইটা সমান নাও হইতে পারে। তাহলে আমরা সমান হইলে কি হবে এবং সমান না হইলে কি হবে সেটার ক্ষেত্রে প্রমাণ করব। ওই যে একটু আগে বললাম যে আমরা তিনটা ক্ষেত্রে প্রমাণ করব, যে লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান সমান হবে এটার ক্ষেত্রে প্রমাণ করব, একবার লঘিষ্ঠ মানের ক্ষেত্রে দেখব, একবার হচ্ছে গরিষ্ঠ মানের ক্ষেত্রে দেখব যে এফ প্রাইম অফ সি ইকুয়াল 0 আসে কিনা।
তো দেখো এখানে লক্ষ্য করো, যখন এম অর্থাৎ এটা হচ্ছে স্মল এম ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল এম, তখন এফ অফ এক্স ইকুয়াল ধ্রুবক। যেহেতু দেখো আমরা এখানে লিখছি এফ অফ এ ইকুয়াল এফ অফ বি, আমরা কিন্তু 3 নম্বর শর্তে এখানে দেখাই দিছি এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হবে। তো দেখো এটা আসলে কি বোঝাচ্ছে এখানে আমি তোমাদেরকে চিত্রে একটু দেখাই দিই। দেখো আমরা প্রথমে এইটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো এখানে এইটা কি এফ অফ এ, এইটা এফ অফ বি, ঠিক আছে। তো দেখো এখানে লক্ষ্য করো এফ অফ এ এবং এফ অফ বি কিন্তু আমরা কি পাচ্ছি, সমান পাচ্ছি। দূরত্বটা সমান না, এখান থেকে এতটুকু উচ্চতা যায়, এখান থেকে এতটুকু উচ্চতাও তাই। তো এইখানে দেখো আমি যদি এক্স এর মান এখানে এক্স ইকুয়াল টু এ, আমরা যদি এখান থেকে সামনে একটু যাই, তাহলে কিন্তু এখান থেকে যদি আমি একটা লম্বটা নিই, এখানে মান, এই মানটা, এখানেও যে মানটা পাইছি এখানে ওয়াই এর মান, এখানে যদি যাই এখানে ওয়াই এর মান কিন্তু একই জিনিসই পাবো। এখান থেকে যদি এখানে যাই তবু একই জিনিসই পাবো না, উচ্চতা কি চেঞ্জ হচ্ছে? উচ্চতা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সুতরাং আমরা কিন্তু ভিন্ন মান পাবো না, এখান থেকে এখানে গেলেও ওই একই উচ্চতার মান পাবো, এখানে এখানে গেলেও একই উচ্চতার মান পাবো। তাহলে এই যে মানটা ওয়াই এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, সেটাকে ধ্রুবক বলে বিবেচনা করতে পারি না? অবশ্যই ধ্রুবক বলে বিবেচনা করবো। আমাদের ফাংশনটা ছিল কি, এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, অথবা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, ঠিক আছে। তো এখানে আমরা যদি ওয়াই এর মান একটা ধরে নিই, ধরো ওয়াই এর মান যদি 2 ধরে নিই, বা ওয়াই এর মান যে কোনো একটা কিছু ধরে নিই, এটা ওয়াই মান ওয়াই থাক, সমস্যা নেই। আমরা যদি এক্স এর মান এখানে পরিবর্তন করি, এক্স এর মান ধরো আমরা 2 বসালাম, তাহলে ওয়াই কিন্তু ওয়াই থাকবে। এক্স এর মান যদি আমরা 3 বসাই, ওয়াই কিন্তু ওয়াই থাকবে। অর্থাৎ যে কোনো কিছু পরিবর্তনের ফলে, এক্স এর মান পরিবর্তনের ফলে ওয়াই এর মান কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বলবো ওয়াই এর মান ধ্রুবক। তাহলে আমরা এখানে অবশ্যই এখানে লিখতে পারবো এফ অফ এক্স ইকুয়াল ওয়াই এর পরিবর্তে আমরা লিখবো ধ্রুবক, কারণ ওয়াইটাই তো ধ্রুবক হয়ে গেল, তাই না? তো আমরা কিন্তু এখানে তাই লিখছি। দেখো আমরা এখানে লিখছি এই যে এফ অফ এক্স ইকুয়াল ধ্রুবক। তো এরপরে আমরা এখানে কি করছি, এফ অফ এক্স কে আমরা এখানে ব্যবকলন করছি। দেখো এফ অফ এক্স কে ব্যবকলন করলে কি আসবে, এফ প্রাইম আসবে না, একবার ব্যবকলন করলে একটা প্রাইম দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। আর ধ্রুবককে ব্যবকলন করলে তার মান 0 আসে, ঠিক আছে। তাহলে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল এটা 0 আসবে। তো এখানে দেখো এখন এক্স এর পরিবর্তে আমরা সি লিখছি, কারণ এখানে দেখো সত্যি বলছে যে এক্স এর এমন একটি মান, এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে। তার মানে এখানে আমরা ভেতরে এ এবং বি এর মাঝে একটা মান নিব। এখানে লক্ষ্য করো, ধরো এখানে মাঝে যে কোনো একটা মান আমরা এখানে নিলাম এক্স ইকুয়াল সি বিন্দুতে, ঠিক আছে। এফ ইকুয়াল সি বিন্দুতে এখানে আমরা কি পাবো, এফ অফ সি ফাংশন পাচ্ছি, তাই না? এই এটার মানে এফ অফ সি হবে না, এফ অফ সি হবে। তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল সি বিন্দুতে, ঠিক আছে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে নিচ্ছি, তার মানে এক্স এর পরিবর্তে এখন কি আসবে, সি আসবে। তো দেখো এখানে লক্ষ্য করো, এক্স এর মানের জন্য, এক্স এর মানের জন্য এখানে কি হয়েছে, 0 হয়েছে। ব্যবকলন করলে এর মান হচ্ছে 0 পাচ্ছি। তো এখানে এক্স এর পরিবর্তে এক্স এর যে কোনো মান যদি আমি বসাই দিই, তার জন্য তো একই জিনিসই ধ্রুবক হবে না, সরি 0 হবে না, এটা 0 হবে। এখানে এক্স এর মানের জন্য 0 হচ্ছে, এক্স ইকুয়াল টু যদি সি বসাই তার মানের জন্য 0 হবে অবশ্যই। তাহলে এই যে আমরা সি যেটা পাইলাম, সি এর অবস্থানটা কোথায়, এর থেকে সি এর মান বড়, বি থেকে সি এর মান ছোট। আমরা যেটা এখনই চিত্রে দেখাই দিচ্ছি, দেখো এখানে মাঝে যদি আমি কি নিই, সি নিই, এক্স ইকুয়াল টু সি নিই, তাহলে এই সিটাকে আমরা কিভাবে প্রকাশ করতে চাবো, এক্স থেকে সরি এ থেকে সি এর মান বড় এবং বি থেকে সি এর মান ছোট, তাই না? তাহলে এই সত্য আমরা লিখবো না, এটা লিখবো কিন্তু সত্য। তাহলে এটাই কিন্তু আমি ওখানে লিখছি, দেখো এখানে সত্য কিন্তু এটা লিখছি। তাহলে আমরা এখানে দেখো গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান সমানের ক্ষেত্রে আমরা কি পাইলাম, এ প্রাইম অফ সি ইকুয়াল টু 0 পাইলাম। তাহলে এক্ষেত্রে উপপাদ্যটি সত্য কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। এখন স্মল এম নট ইকুয়াল ক্যাপিটাল এম, এটার জন্য আমরা এখন দেখবো যে এ প্রাইম অফ সি ইকুয়াল 0 পাই কি না। তো দেখো এখানে লিখছি, যখন স্মল এম নট ইকুয়াল ক্যাপিটাল এম, অর্থাৎ গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান কি সমান নয়। এর আগে যখন স্মল এম ইকুয়াল ক্যাপিটাল এম করছি তখন লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান সমান হয়েছে, তো এখানে সমান হবে না। তখন কি হয়েছে দেখো, এ কমা বি ব্যবধিতে অন্তত পক্ষে একটি বিন্দু এক্স ইকুয়াল সি থাকবে, যেখানে এফ অফ সি ইকুয়াল এম, অর্থাৎ এফ অফ সি এটা আমাদের বোঝাবে হচ্ছে লঘিষ্ঠ মান। দেখো এখানে কি লিখছি, অর্থাৎ এক্স ইকুয়াল সি বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান এফ অফ
সি হবে, ঠিক আছে। তাহলে এটা লঘিষ্ঠ মানের জন্য কিন্তু আমরা করতেছি, ঠিক আছে। তো এখন একটু আমরা চিত্রে যাব, দেখো এখানে। তো এখানে এই চিত্রে লক্ষ্য করো, এটা লঘিষ্ঠ মানের জন্য আমরা যে চিত্রটা নিয়েছি, তো এই চিত্রের লঘিষ্ঠ বিন্দু হচ্ছে এটা, সর্বনিম্ন বিন্দু এটা, তাই না? তো এইখানে আমরা কি করব, এক্স ইকুয়াল আমরা ধরবো হচ্ছে এক্স ইকুয়াল সি, আর এটা হচ্ছে আমাদের এফ অফ এ, এটা এফ অফ বি। তাহলে এটা যেহেতু এক্স ইকুয়াল সি নিচ্ছি, তাহলে এটা এফ অফ আমরা নেব হচ্ছে সি, ঠিক আছে না? এটা এফ অফ সি নিচ্ছি। তো এখন লক্ষ্য করো, আমি যদি এই বিন্দু থেকে সামান্য উপরে যাই, এই দিকে যাই, তাহলে কিন্তু দেখো গরিষ্ঠ মানের দিকে যাচ্ছি, অর্থাৎ এই যে এটা লঘিষ্ঠ মান বা সর্বনিম্ন মান, এখান থেকে যদি আমি সামনের দিকে যাচ্ছি, তাহলে কিন্তু একটু একটু বড় মান আমি পাচ্ছি, ঠিক আছে। তো দেখো আমি যদি এখান থেকে এখানে যদি আমি আসি, তো এখান থেকে এখানে আসি এবং এটা হচ্ছে যে দূরত্ব অতিক্রম করতেছি, এটা যদি এইচ হয়, ঠিক আছে। তো এখানে কি ছিল, সি ছিল, এখান থেকে এইচ দূরত্ব অতিক্রম করছি, তাহলে এখানে আমি কি পাবো, সি প্লাস এইচ। এইটা আমি পজিটিভ দিকে যাচ্ছি, ঠিক আছে, পজিটিভ দিকে কিন্তু এটা সি প্লাস এইচ পাচ্ছি। এখানে যদি আমি লিখি, তাহলে এখানে যদি আমি একটা মান টানি, তাহলে এটাকে আমি কি লিখবো, এফ অফ সি প্লাস এইচ লিখবো না, এফ অফ সি প্লাস এইচ লিখবো কিন্তু। আর দেখো ঠিক সেমভাবে যদি আমি এখান থেকে পিছনের দিকে আমি যদি এইদিকে যাই, তবু কিন্তু দেখো এটা সর্বনিম্ন মান না, তাহলে এইদিকে তো মান বাড়তেছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যদি আমি নির্ণয় করি এবং এই দিকেও যদি আমি এইচ পরিমাণ যাই, নেগেটিভ দিকেও যদি এইচ পরিমাণ যাই, তাহলে এটাকে কি পাবো, সি প্লাস এইচ পাবো, ঠিক আছে। আর এইটাকে আমি কি লিখবো, এটাকে আমি ফাংশন আকারে লিখবো এফ অফ সি প্লাস এইচ, তাই না? সি প্লাস এইচ কিন্তু আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে কি দাঁড়ালো বিষয়টা, এখানে এফ অফ সি এর যে মান পাবো, এটা এফ অফ সি এর জন্য আমরা এখানে কিন্তু সর্বনিম্ন বিন্দু পাচ্ছি, কিন্তু এফ অফ সি প্লাস এইচ এর জন্য আমরা কিন্তু সর্বনিম্ন বিন্দু পাবো না, একটু কিন্তু বেশি পাবো সর্বনিম্ন বিন্দু থেকে, তাই না? তাহলে এফ অফ সি প্লাস এইচ এর মানটা কিন্তু আমরা বেশি পাবো এফ অফ সি এর থেকে, এদিকেও তাই হবে, এফ অফ সি এর থেকে এফ অফ সি প্লাস এইচ এর মানটা কি পাবো, বেশি পাবো। তাহলে আমরা এটা বলতে পারি যে এফ অফ সি বড়, আমরা এভাবে ভাবে লিখতে পারি না, এফ অফ সি প্লাস এইচ এইটা হবে বড় হবে কার থেকে, এফ অফ সি থেকে। তো দেখো আমি এখানে আরেকটা চিহ্ন দিয়ে রাখছি, এফ অফ সি, এখানে গ্রেটার দেন, সরি এফ অফ সি প্লাস এইচ গ্রেটার দেন এফ অফ সি, ঠিক আছে, এটা লিখে রাখছি। আর নিচে আমি লিখছি এখানে ইকুয়ালও কিন্তু দিছি, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল। কেন দিছি ইকুয়াল সেটা লক্ষ্য করো, এখানে এইচ এর মানটা আমরা কিন্তু এখানে দেখতেছি যে এখান থেকে এতটুকু পরিবর্তন হয়েছে, এটা নির্দিষ্টভাবে আমরা দেখতেছি যে পরিবর্তন হয়েছে, সেই জন্য আমরা এইটা বাদ দিয়ে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল এটা লিখতে পারি। কিন্তু এইচ এর মানটা যদি খুব ক্ষুদ্র হয় বা খুব এখান থেকে পরিবর্তনটা খুব ক্ষুদ্র, এখানে সামান্য আমরা এইখানে সামান্য নিছি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই পরিবর্তনের জন্য ফাংশনের খুব একটা বেশি পরিবর্তন হবে না, অর্থাৎ এইখানে এফ অফ সি এর জন্য তখন যা পাবো, এফ অফ সি প্লাস এইচ এর জন্য কিন্তু আমরা তাই পাবো, যদি এইচ এক্সটেন্স টু জিরো হয়, মানে এরকম যদি হয় যে এইচ এক্সটেন্স টু জিরো, অর্থাৎ এইচ এর পরিবর্তন যেটা আমরা পাচ্ছি, এই পরিবর্তন যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে কি পাবো, এই দুটো সমান হবে না। দেখো এইচ এর এখানে যদি জিরো বসায় দাও, তাহলে কিন্তু এফ অফ সি এ পাশে কিন্তু এফ অফ সি হচ্ছে, তাহলে কিন্তু দুইটাই সমান হচ্ছে। তাহলে এইচ এর পরিবর্তন যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে আমরা এটা সমানও পাইতে পারি, ঠিক আছে। তো এই জন্য আমরা লিখছি এফ অফ সি প্লাস এইচ গ্রেটার দেন অর ইকুয়াল এফ অফ সি হবে এখানে। তাহলে দেখো আমরা এইটাকেই এখানে লিখছি, লক্ষ্য করো সবাই একটু, এই অংশটাই আমরা এখানে লিখে রাখছি। দেখো লিমিট এইচ এক্সটেন্স টু, এটা হচ্ছে প্লাস জিরো, এইচ এক্সটেন্স টু জিরো, এটা হচ্ছে প্লাস, অর্থাৎ প্লাসের দিকে যাবে। আর এটা যখন আমরা এইচ এক্সটেন্স টু মাইনাস দিব, অর্থাৎ মাইনাস পিছনের দিকে যে মানটা, সেটা আমরা দেখো এখানে আমরা দেখাই দিচ্ছি না চিত্রে, যে এই দিকে যখন আমরা যাচ্ছি, এই দিকে যখন যাচ্ছি তখন এটা প্লাস, আর এই দিকে যখন যাচ্ছি তখন এটা মাইনাস, মাইনাসের দিকে যাচ্ছি, ঠিক আছে, দিকটা এখানে নির্দেশ করবে। তো দেখো তাহলে আমরা এখানে কি করছি, ওই যে কৃত্রিম, তাহলে এটা সি প্লাস এইচ এর মানটা বেশি হবে, বড় হবে, তাহলে এটা আমরা দেখো বড় করছি, অথবা সমানও হতে পারে, ঠিক আছে। এই পাশেও তাই হবে, এফ অফ সি প্লাস এইচ এর মান বড় হবে এফ অফ সি এর থেকে, ঠিক আছে, অথবা সমান হবে। তো এখন আমরা কি করছি, এই যে এফ অফ সি যেটা এই পাশে আছে, এ পাশ থেকে আমরা এ পাশে পার করে নিচ্ছি, তাহলে এটা প্লাস আছে, এ পাশে আসে মাইনাস হবে, ঠিক এখানেও তাই হয়েছে, এ পাশে প্লাস ছিল, এ পাশে নিয়ে এসেছি মাইনাস হয়েছে। তো দেখো পরবর্তী লাইনে আমরা এখানে কি কাজ করছি, উভয় পক্ষকে এইচ দ্বারা ভাগ করছি,
এখানেও এই পক্ষকেও এইচ দ্বারা ভাগ করছি, এই পক্ষকেও এইচ দ্বারা ভাগ করছি। শূন্যকে এইচ দ্বারা ভাগ করলে শূন্যই হয়, ওই জন্য আমরা ওটা আর দেখাই নাই, ঠিক আছে। আর এইটাকে আমরা এইচ দ্বারা ভাগ করছি, এটা দেখাই দিচ্ছি। এই পক্ষেও কি করছি, এইচ দ্বারা আমরা কি করছি, ভাগ করে দিছি দুই পক্ষেই এখানে। তাহলে এইখানে দেখো এইচ দ্বারা ভাগ করার ফলে এ পাশে 0 হয়ে গেছে। এইখানে কি হয়েছে লক্ষ্য করো, চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। কেন চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এটা কিন্তু তোমাদের একটু জানতে হবে। দেখো এখানে আমরা যেই কাজটা করছি, এখানে যখন এইচ দ্বারা আমরা ভাগ করছি, এটা লক্ষ্য করো আগে, তখন এই মানকে পজিটিভ এইচ দ্বারা ভাগ করছে, কারণ এটা পজিটিভ ছিল না, পজিটিভ এইচ দ্বারা ভাগ করছি বিধায় এই মানটা বড় আসছিল, শূন্য থেকে বড়ই থাকবে। কিন্তু এইখানে যখন আমাদের এই পজিটিভ মানকে, এই এইচটা কি, এটা নেগেটিভের দিকে না, নেগেটিভ এইচ দ্বারা আমরা কি করতেছি, ভাগ করতেছি। তাহলে পজিটিভ মানকে নেগেটিভ মান দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসবে, শূন্য থেকে ছোট মান আসবে। যেমন ধরো আমরা যদি এখানে 6কে -2 দ্বারা ভাগ করি তাহলে উত্তর কি পাবো, -3 পাবো, তাই না? -3 পাবো। তো আগে আমাদের কি ছিল, 6 ছিল, শূন্য থেকে বড়, যখন -2 দ্বারা ভাগ করছি তখন -3 হয়েছে, যা শূন্য থেকে ছোট। তাহলে এইখানে দেখো এই মানকে যখন মাইনাস মান দিয়ে ভাগ করছি তখন এটা কি হয়ে গেছে, শূন্য থেকে ছোট হয়ে গেছে। সেই জন্য দেখো শূন্য থেকে এটা ছোট করে নিয়েছে, অর্থাৎ চিহ্নটাও সেই জন্য পরিবর্তন হয়ে গেছে, এটা উল্টে গেছে। এখন দেখো তো শূন্য থেকে ছোট হয়ে আছে না, তখন চিহ্ন পরিবর্তন করে দিয়েছে, তখন শূন্য থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ শূন্যর মানটাই বড় হবে। তাহলে এই জন্য এই চিহ্নটা এখানে পরিবর্তন হয়ে যায়। তো এইখানে দেখো এখান থেকে আমরা কি করছি, এই অংশটুকুকে লক্ষ্য করো, এই অংশটুকুতে আমরা এইটা কিভাবে পাই সেটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো অন্তরীকরণ যোগ্যতা থেকে আমরা এখানে জানি, লক্ষ্য করো অন্তরীকরণ যোগ্যতা থেকে, দেখো এটা রাইট সাইডের ক্ষেত্রে আমরা কি করবো, এফ প্রাইম অফ এ ইকুয়াল লিমিট এইচ এক্সটেন্স টু 0 প্লাস এটা ইন্টু এর সাথে কি আছে দেখো তো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ভাগ হচ্ছে এইচ। তো এই অংশ সমান আমরা কি লিখছি দেখো তো, এটা হচ্ছে রাইট সাইড এফ প্রাইম অফ এ। তো এটা ফাংশন কি ছিল, এফ অফ এ প্লাস এইচ, আর এটা ছিল হচ্ছে এফ অফ এ। ঠিক আছে, তো এখানে এ এর পরিবর্তে আমাদের কি আছে দেখো তো, সি আছে না, এখানে দেখো এফ অফ সি প্লাস এইচ আছে মাইনাস এফ অফ সি, তাহলে এখানে আমাদের এ ছিল, এ প্লাস এইচ, এখানে এ ছিল, তো এখানে সি আছে। তাহলে আমরা রাইট সাইড দেখো, এই যে এটা রাইট সাইড এফ প্রাইম অফ সি লিখতে পারবো না, এই যে এটা রাইট সাইড এফ প্রাইম অফ সি কিন্তু আমরা এটা লিখতে পারছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই সূত্র মোতাবেক আমরা ওখানে এই মানটা লিখতে পারবো। ঠিক আছে, তো তোমরা চাইলে চ্যাপ্টার 2 এর সি যে চ্যাপ্টার আছে, 2C চ্যাপ্টার যেটা আছে সেইটা তোমরা দেখতে পারো, তাহলে এই সূত্রটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো এখন এটার জন্য কি হচ্ছে, আমরা এটা লেফট সাইডের জন্য পাবো, যেহেতু মাইনাস আছে। দেখো এই যে লিমিট এইচ এক্সটেন্স টু 0, এটা মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ভাগ এইচ। তো এইটা থাকলে আমরা কি করতে পারি, দেখো মাইনাস মাইনাস আছে, তাহলে এটাকে লেফট সাইড নেব, এফ প্রাইম অফ এ, এখানে ফাংশন ছিল এ প্লাস এইচ এফ অফ এ, আর এখানে আমাদের ফাংশন কি আছে, সি প্লাস এইচ এফ অফ সি। তাহলে আমরা এখানে কি লিখবো, এটা এফ প্রাইম অফ এর পরিবর্তে এফ প্রাইম অফ সি লিখবো। তো দেখো এই যে লেফট সাইড এফ প্রাইম অফ সি লেস দেন অর ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে এফ প্রাইম অফ সি এর মান দেখো গ্রেটার দেন অর ইকুয়াল 0, গ্রেটার দেন অর ইকুয়াল 0, তার মানে গ্রেটার দেনও হতে পারে ইকুয়াল 0 হতে পারে। ঠিক আছে, গ্রেটার দেন 0 হতে পারে ইকুয়াল 0 হতে পারে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এফ প্রাইম সি ইকুয়াল 0, এটাও লিখতে পারি। এখান থেকে দেখো এফ প্রাইম অফ সি লেস দেন অর ইকুয়াল 0, তাহলে লেস দেনও হতে পারে ইকুয়ালও হতে পারে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ইকুয়ালটাও লিখতে পারি। তো দেখো এখানে আমরা লিখছি অতএব এফ প্রাইম অফ সি ইকুয়াল 0। ঠিক আছে, যেখানে এর থেকে সি এর মান বড়, বির থেকে সি এর মান ছোট, যেহেতু এফ প্রাইম সি বিদ্যমান এই ফাংশনে কি হয়েছে, অন্তরীকরণ যোগ্য হয়েছে। এটা অন্তরীকরণ যোগ্য হওয়ার কারণে কি হলো, এই যে এফ প্রাইম অফ সি বিদ্যমান হয়েছে। ঠিক আছে, যেখানে অন্তরীকরণ যোগ্যতা হয় সেখানে ফাংশনটা বিদ্যমান থাকে। তো এখন আমরা সেম ভাবে কি করব, গরিষ্ঠ মানের জন্য আমরা এখন দেখাবো, যেটা লঘিষ্ঠ মানের জন্য দেখালাম, গরিষ্ঠ মানের জন্য আমরা এখন দেখাবো। তাহলে এখানে আগে লক্ষ্য করো যে এফ প্রাইম অফ সি পাইছি কিন্তু আমরা, তাহলে বলতে পারি এই যে লঘিষ্ঠ মানের জন্য ফাংশনটি সত্য। ঠিক আছে, তাহলে এখন দেখো গরিষ্ঠ মানের জন্য আমরা দেখব, আবার এ কমা বি ব্যবহৃত অন্তত পক্ষে একটি বিন্দু এক্স ইকুয়াল সি থাকবে যেখানে এফ অফ সি ইকুয়াল এম হয়, অর্থাৎ এক্স ইকুয়াল সি বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। এটা বানানো একটু বলেছে, দেখো গরিষ্ঠ মান হবে গ,
ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান, ঠিক আছে। এই যে ক্যাপিটাল এম আমরা যেটা নিয়েছিলাম এটা গরিষ্ঠ মান না, গরিষ্ঠ মান এফ অফ সি হবে। তো গরিষ্ঠ মানের ক্ষেত্রে এখানে কি হয় একটু লক্ষ্য করো, আমরা এখানে দেখো এটা গরিষ্ঠ মানের জন্য আমরা চিত্র নিয়েছিলাম, তো এখানে এটা কি এক্স ইকুয়াল টু এর জন্য এফ অফ এ, এক্স ইকুয়াল বি এর জন্য এফ অফ বি, ঠিক আছে। তো আমরা গরিষ্ঠ বিন্দু এখানে সর্বোচ্চ বিন্দু এখানে বিবেচনা করলাম এইখানে, ঠিক আছে। এখানে এক্স ইকুয়াল আমরা পাই হচ্ছে সি, তাহলে এটা হবে কি এফ অফ সি, তাই না, এফ অফ সি হবে। তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে যদি এইচ পরিমাণ এই দিকে সরে আসি, তাহলে ধরো এখান থেকে এইচ পরিমাণ সরে আসছি এখানে, তাহলে এটা কি এতটুকু দূরত্ব যদি এইচ হয় তাহলে এটা হচ্ছে সি, আর এখানে আমরা এইচ ধরে নিয়েছিলাম, তাহলে এখানে পাবো হচ্ছে সি প্লাস এইচ পাবো না, সি প্লাস এইচ দূরত্বে আমাদের তাহলে এই জায়গাটা কি হবে এফ অফ সি প্লাস এইচ, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি এইদিকে পেছন দিকে আসি, ঋণাত্মক দিকে আসি, ধরো এইদিকে আমরা এইচ পরিমাণ সরে আসলাম, তাহলে এই দিকে এইচ পরিমাণ সরে আসলে কি হবে, তাহলে এখানে এটা হচ্ছে সি প্লাস এইদিকেও এইচ হবে না, আর এটা কি হবে এফ অফ সি প্লাস এইচ হবে। কিন্তু এখন লক্ষ্য করো আমরা যখন এখান থেকে এইদিকে সরে যাচ্ছি এটা গরিষ্ঠ মান ছিল, গরিষ্ঠ মান না সর্বোচ্চ মান, এটা যখন এইদিকে আসতেছি তখন লঘিষ্ঠ মানের দিকে আসতেছি, অর্থাৎ এখান থেকে যখন এখানে আসছি তখন এখান থেকে মানটা কমে গেছে না, অবশ্যই মান কমে গেছে। অর্থাৎ এখন দেখো এই যে এফ অফ সি প্লাস এইচ যেটা আমরা পাচ্ছি এই মানটা কিন্তু ছোট, এই মানটা ছোট, অর্থাৎ এফ অফ সিটাই এবার আমাদের কি হবে বড় হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, দেখো এফ অফ সি প্লাস এইচ এইটা কিন্তু এবার ছোট হবে লেস দেন অর ইকুয়াল 0। এই যে লেস দেন ইকুয়াল আমরা কি জন্য লিখলাম একটু আগে বোঝাই দিয়েছি যে এইচ এর মান যদি খুব ক্ষুদ্র হয় তো সেক্ষেত্রে এর পরিবর্তনটা ফাংশনের পরিবর্তনে খুব একটা কি করে না, ফাংশনের খুব একটা পরিবর্তন করে না এইচ এর পরিবর্তনের জন্য, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এফ অফ সি প্লাস এইচ, সরি এটা 0 লিখছি কেন, এফ অফ সি হবে, অর্থাৎ এফ অফ সিটা এবার বড় হবে। তাহলে এইচ এর মান ক্ষুদ্র হলে এটা যদি 0 বসে তাহলে এফ অফ সি পাবো, এফ অফ সি পাবো, দুটোই সমান হয়ে যাবে। অর্থাৎ এইচ এর মান যদি ক্ষুদ্র হয়ে থাকে তাহলে কি হয় এটা সমান হয়, আর যদি এইচ এর মানটা আমরা একটু পাই তাহলে এখানে কি হবে এফ অফ সি এর মানটাই বড় হবে এফ অফ সি প্লাস এইচ এর থেকে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা এইটাকে এখানে লিখছি, দেখো লিমিট এইচ এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ লেস দেন অর ইকুয়াল এফ অফ সি, যেটা একটু আগে দেখাই দিলাম, এবং লিমিট এইচ এক্সটেন্স টু 0 মাইনাস এখানে এফ অফ সি প্লাস এইচ লেস দেন অর ইকুয়াল এফ অফ সি। এর পরবর্তীতে এখানে একবারে একটা কাজ করছি, দেখো আমরা এই যে এফ অফ সি যেটা আছে এই সিটাকে আমরা এ পাশ থেকে এ পাশে পার করে নিয়েছি, তাহলে কি হবে মাইনাস হবে, যেহেতু উপরের কাজটা আমরা ভেঙে দেখাইছি নিচে আর দেখাবো না, একবারে করছি। তাহলে এফ অফ সিটা এ পাশে প্লাস আছে এই পাশে পার করে নিয়েছে, এই দেখো মাইনাস হয়েছে, এবং এখানে এইচ দ্বারা একবারে গুণ করে দিয়েছি, সরি ভাগ করে দিয়েছি, আমরা তো গুণ করতেছি না এইচ দ্বারা, এটাকে পাশে পার করছি এবং এইচ দ্বারা একবারে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। তো এইচ দ্বারা ভাগ করলে কি হবে, এটা যেহেতু পজিটিভ মান দিয়ে ভাগ করছি তাহলে এই যে চিহ্ন যা আছে তাই থাকবে, আর এই পাশে শূন্যকে এইচ দ্বারা ভাগ করলে শূন্যই হবে। আর এই পক্ষে কি হয়েছে দেখো তো, এখানে যখন আমরা এই যে পজিটিভ অংশকে আমরা নেগেটিভ এইচ দ্বারা কি করব ভাগ করে দেবো, তখন কি হয়ে যাবে এটা চিহ্ন উল্টে যাবে না, কারণ দেখো এটা যে মান ছিল এই যে মান ছিল আগে লক্ষ্য করো, এখান থেকে যখন আমি এই যে এফ অফ সি এ পাশে পার করে নিয়ে এসেছি তাহলে এখানে কি হয়েছে এটা প্লাস ছিল, এ পাশে এটা সে মাইনাস হয়ে গেছে, তাহলে এই পাশে কি ছিল শূন্য ছিল না, শূন্য ছিল। তাহলে যখন এইচ দ্বারা আমি ভাগ করতেছি এ পাশেও ভাগ করতেছি এ পাশেও ভাগ করতেছি, তো শূন্যকে এইচ দ্বারা ভাগ করলে এ পাশে শূন্য পাবো, আমাদের চিহ্ন কি ছিল লেস দেন অর ইকুয়াল ছিল, ঠিক আছে। অর্থাৎ শূন্যটাই বড় ছিল, মানে এরকম ছিল, আমি তোমাদেরকে একটু দেখা এটা এক্সপ্লেন করে, নাহলে একটু সমস্যা হতে পারে। দেখো এখানে আমাদের এফ অফ সি প্লাস এইচ আমরা এটাকে এই পাশে নিয়ে এসেছি এফ অফ সি, ঠিক আছে। তাহলে আমাদের চিহ্ন ছিল এরকম লেস দেন অর ইকুয়াল, ঠিক আছে। তো আমরা এটাকে ভাগ করতেছি কি দিয়ে, এইচ দ্বারা ভাগ করতেছি, তাহলে যখন এইচ দ্বারা ভাগ করছি এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ভাগ হচ্ছে এ পাশে এইচ, তাহলে এই পাশে যখন আমরা ভাগ করব তখন দেখো তো এইটার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, কারণ এই যে শূন্য ছিল এই পাশে, এই শূন্য থেকে এই মানটা কি ছিল, শূন্য থেকে মানটা ছোট ছিল, তাই না, শূন্য থেকে এই মানটা ছোট ছিল, তো ছোট থাকা মানে কি, শূন্য থেকে ছোট থাকা মানে কি মাইনাস মান ছিল। তো যেমন দেখো ছোট শূন্য থেকে ছোট মান আমরা কি নেব, ওইখানে 6 যদি নেই, 6 আমাদের শূন্য থেকে ছোট মান, তো এটাকে যদি আমরা কি করি
আরেকটা মাইনাস মান দিয়ে কী করি ভাগ করে দিই। যেমন ধরো এখানে -2 দ্বারা ভাগ করছি, তাহলে এখানে কী পাবো, এই মাইনাসে মাইনাসে কেটে যেয়ে আমাদের প্লাস হবে, আর এটাকে এটা কাটলে শুধুমাত্র 3 পাবো, অর্থাৎ পজিটিভ মান পাবো, শূন্যর থেকে বড় মান পাবো। তাহলে এখানে এখন এই যে মানটা আছে এটা শূন্য থেকে বড় হবে না, তাহলে সেই জন্য চিহ্নটা আমাদের ঘুরাই দিতে হয়েছে যে শূন্য থেকে, দেখো এটা কি বড় বোঝাচ্ছে না, শূন্য থেকে বড় বোঝাচ্ছে। ঠিক একই কাজই হয়েছে এখানে, যে এই মানটা, তো আমরা চিহ্নটা ঘুরে দিয়েছি, তার মানে এটা হচ্ছে শূন্য থেকে বড় মান হয়েছে। ঠিক আছে, তো এইটা আশা করি সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা এখানে নেই। তো এরপরে আমরা এখানে কি করব, তাহলে এই অংশটুকু সমান আমরা কি জানি, একটু আগে দেখাই দিলাম অন্তরীকরণ যোগ্যতার নিয়ম অনুসারে এটাকে আমরা রাইট সাইড এফ প্রাইম অফ সি লিখতে পারি, রাইট সাইড এফ প্রাইম অফ সি, আর এইটাকে আমরা লিখবো হচ্ছে লেফট সাইড এফ প্রাইম অফ সি। এখানে চিহ্ন যা আছে তাই লিখলাম। তো এখানে দেখো তো এফ প্রাইম অফ সি এখানে লেস দেন অর ইকুয়াল 0, তাহলে লেস দেনও 0, এখানে হচ্ছে ইকুয়ালও 0, তাহলে এখান থেকে আমরা ইকুয়াল নিতে পারি, এফ প্রাইম অফ সি ইকুয়াল 0 এটা নিতে পারি। আবার এখানে দেখো তো এফ প্রাইম অফ সি গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে গ্রেটার দেন 0 নিতে পারি, ইকুয়াল 0 নিতে পারি। তাহলে এখান থেকে আমরা নিলাম হচ্ছে অতএব এফ প্রাইম অফ সি ইকুয়াল 0, এখানে ইকুয়াল 0 পাচ্ছি, এখানে ইকুয়াল 0 পাচ্ছি, যেখানে এর থেকে এক্স সি এর মান বড় এবং বি থেকে সি এর মান ছোট, যেহেতু এফ প্রাইম অফ সি এখানে কি ছিল, বিদ্যমান। ঠিক আছে, বিদ্যমান থাকলে সেটা কি অন্তরীকরণযোগ্য হবে, অথবা অন্তরীকরণযোগ্য থাকলে সেটা বিদ্যমান হবে। তাহলে এই যে গরিষ্ঠ মানের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারলাম যে এফ প্রাইম অফ সি ইকুয়াল 0, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম রোলের উপপাদ্যটি সত্য। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত দিলেই কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারবো যে রোলের উপপাদ্যটি সত্য। ঠিক আছে, তো রোলের উপপাদ্যের জন্য আমরা এতটুকু পর্যন্তই দিব। আশা করি এতটুকুর মধ্যে তোমরা সবাই খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানাই দেবা, আমি চেষ্টা করব সহজভাবে আরও বোঝানোর। ধন্যবাদ।